ইন্টারলকিউটরি অর্ডার। ইন্টারলকিউটরি অর্ডার এটা সিপিসির একটা বিশেষ কনসেপ্ট, এটা আমাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। ইন্টারলকিউটরি অর্ডার হচ্ছে একটা ইন্টারমিডিয়েট অর্ডার। এই ইন্টারলকিউটরি অর্ডার এটা সাধারণত আদালতে আপিল করা যায় না। এটা নিয়ে একটা রায় বা ডিক্রি সেটাকে কিন্তু আপিল করা যায়, কিন্তু ইন্টারলকিউটরি অর্ডার একটা অন্তর্বর্তীকালীন একটা অর্ডার যেটাকে আমরা আদালতে আপিল করতে পারি না, কিন্তু মামলাটাকে চালিয়ে নিয়ে যেতে সাহায্য করে এই ইন্টারলকিউটরি অর্ডার। একটা ইন্টারলকিউটরি অর্ডার হলো এমন একটি অর্ডার যেটা মামলার বা কার্যক্রম বিচারাধীন থাকাকালীন আদালত দ্বারা প্রদত্ত একটি অস্থায়ী বা অন্তর্বর্তী আদেশ। এটি মামলার মূল বিষয়বস্তু সম্পর্কে পক্ষগুলির অধিকার চূড়ান্তভাবে নিষ্পত্তি করে না। এর প্রাথমিক উদ্দেশ্য হল কার্যক্রম নিয়ন্ত্রণ করা, বিতর্কিত বিষয়বস্তু সংরক্ষণ করা বা নিশ্চিত করা যে চূড়ান্ত রায় যখন পাশ করা হবে সেটি কার্যকরভাবে বাস্তবায়ন করা যেতে পারে। অর্থাৎ চূড়ান্ত রায় বেরোনোর আগেই ইন্টারলকিউটরি অর্ডার কিছু একটা অর্ডার দেয় যার সাহায্যে আমাদের মামলাটা এগিয়ে যেতে পারে। সহজ ভাষা, এটা চূড়ান্ত রায় নয়, এটা একটা মামলা চালুকালীন অবস্থায় একটা অস্থায়ী আদেশ। এই ইন্টারলকিউটরি অর্ডারের প্রধান যে ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সেগুলো আমরা কি করে বুঝব? সেটার মধ্যে প্রাথমিক বৈশিষ্ট্য হচ্ছে এটা কোনো চূড়ান্ত রায় নয়। এটা মামলা চলাকালীন সময়ে একটা অস্থায়ী প্রকৃতির একটা রায় দেওয়া হয়। এটা পরিবর্তন, সংশোধন বা বাতিল মানে পরিস্থিতির সঙ্গে সঙ্গে সেটা হতে পারে। কোর্ট ইচ্ছে করলে সেটাকে চেঞ্জ করতে পারে, তবে এটা মূল মামলার অবশ্যই একটা সহায়ক। তাহলে প্রাথমিক বৈশিষ্ট্য হচ্ছে এই রায়টি চূড়ান্ত নয়। সেকেন্ড বৈশিষ্ট্য হচ্ছে এটা মূল মামলার সহায়ক। এটা ইন্টারলকিউটরি অর্ডারটা মামলাটাকে চলতে সাহায্য করে, সঠিকভাবে মামলাটা যে এগোবে সেক্ষেত্রে ইন্টারলকিউটরি অর্ডার একটা হেল্প করে। এবং এটা নির্দিষ্ট বিধান আছে ইন্টারলকিউটরি অর্ডারের। সিপিসি ইন্টারলকিউটরি অর্ডারের জন্য কতগুলো সিপিসি স্পেশাল প্রভিশন রয়েছে। যেমন আমরা জানি টেম্পোরারি ইনজাংশন জারি করা হয় আর্টিকেল 39-এর অধীনে। এই আর্টিকেল 39-এ যে টেম্পোরারি ইনজাংশন জারি করা হয় সেখানে সেটা বেসিক্যালি একটা ইন্টারলকিউটরি অর্ডারই দেওয়া হয়, কারণ একটা সম্পত্তিতে একটা স্ট্যাটাস কো লাগিয়ে দেওয়া হয়, যাতে সম্পত্তিতে একটা ইন্টারলকিউটরি অর্ডার দেওয়া হয় যাতে স্ট্যাটাস কোটা বজায় রাখা যায় আর কি। মানে যে সম্পত্তি অ্যাজ ইট ইজ হোয়ার ইট ইজ, যেমন আছে তেমন থাকবে, এখন আপাতত বিরোধ না অবধি সম্পত্তিতে কিছু করা যাবে না, এইরকম ব্যাপারটাই হচ্ছে ইন্টারলকিউটরি অর্ডার দিয়ে করা হয়। তো আর্টিকেল 39-এ যেখানে আমাদের টেম্পোরারি ইনজাংশন জারি করা হয় তার বিভিন্ন রুলগুলোতে ইন্টারলকিউটরি অর্ডার রয়েছে। এবং এছাড়া ইন্টারলকিউটরি অর্ডারের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে পদ্ধতি নিয়ন্ত্রণ করে বা অধিকার সংরক্ষণ করে। অর্থাৎ আমরা পদ্ধতিগত দিকগুলো কোন পদ্ধতি দিয়ে আদালত কাজ করবে সেটা ঠিক করে, এবং কিছু স্পেশাল রাইট সেটা প্রিজার্ভ করে, অধিকার সংরক্ষণ করে। যেমন সম্পত্তি সংরক্ষণ, দলিলপত্র সেগুলোকে সঠিকভাবে প্রিজার্ভ করে রাখে, এরকম মানে প্রিজার্ভেশনের কাজও করে। তার ইন্টারলকিউটরি অর্ডারের যে বৈশিষ্ট্যগুলো সেটা আমরা দেখব। এটা কখনোই ফাইনাল অর্ডার নয়, এটা মূল মামলার একটা হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করে, এবং এটা কিভাবে প্রসিডিওর হবে এবং কিছু কিছু রাইটকে প্রিজার্ভ করতে সাহায্য করে। যেমন একটা সম্পত্তিগত বিরোধ হলে সম্পত্তি সংরক্ষণ কী করে হবে, দলিলপত্রগুলোকে কীভাবে প্রিজার্ভ করা হবে, সেগুলোকে ইন্টারলকিউটরি অর্ডার দিয়ে। এবং এই ইন্টারলকিউটরি অর্ডারের ক্ষেত্রে হয়তো কোনো কমিশন জারি করা হলো, কমিশন মানে খতিয়ে দেখবে। যেমন অর্ডার 26-এ আমরা জানি যে একটা কমিশন একটা জারি করা হয়, যে কমিশনই লক্ষ্য ঠিক করবে যে ঠিকঠাকভাবে কাজটা এগোচ্ছে কিনা, তার জন্য একটা কমিশন কোর্ট করতে পারে। এছাড়া যেমন হতে পারে যে একটা রিসিভার নিয়োগ, যেমন আমরা দেখেছি যে আর্টিকেল 40-তে রিসিভার, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার, সেখানেও ইন্টারলকিউটরি অর্ডার সেই রিলেটেড হতে পারে। এভাবে রায়ের আগে কোনো জায়গায় কোনো কিছু ক্রোক করে রাখা হলো, যেমন আর্টিকেল 37-এ হয় যে রায় দেওয়া হবে কিন্তু রায়ের আগে যদি কেউ সম্পত্তি বেচে নিয়ে পালায়, এমনও হতে পারে যে অপোনেন্ট প্লিডার তার যে পার্টি কমপ্লেন করেছে তার অপোনেন্ট যারা রয়েছে তারা সম্পত্তি বেচে পালিয়ে যেতে পারে। সেটাকে ঠেকানোর জন্য অর্ডার 37-এ রায়ের আগে সেটাকে ক্রোক করে রাখার ব্যবস্থা করা হয়। এছাড়া খরচার জন্যও কিছু জামানত রাখা হতে পারে, সেটা রয়েছে আর্টিকেল 25, এই অর্ডার 25-এ রয়েছে। এবং অর্ডার 6-এর রুল 17 যেটা,
সেখানে প্লিডিংয়ের কিছু চেঞ্জের জন্য ইন্টারলোকুটরি অর্ডার দেওয়া যেতে পারে। তাহলে এবার ইন্টারলোকুটরি অর্ডারের সাধারণ যে উদাহরণ সেগুলোকে আমরা আবার একবার বলি। এই ইন্টারলোকুটরি অর্ডারের উদাহরণের মধ্যে প্রথম রয়েছে আমাদের যেটা টেম্পোরারি ইনজাংশন, অর্থাৎ অর্ডার 39 রুল 1 and 2। অর্ডার 39 রুল 1 and 2 টেম্পোরারি ইনজাংশন, মামলা চলাকালীন কোনো পক্ষকে একটি নির্দিষ্ট কাজ করা থেকে বিরত রাখা, যেমন বিতর্কিত সম্পত্তিতে কোনো নির্মাণ সম্পদ হস্তান্তর করা। এইগুলো যদি হয় তাহলে পরে সেটা একটা ইন্টারলোকুটরি অর্ডারের উদাহরণ হবে। তার ইন্টারলোকুটরি অর্ডারের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে অর্ডার 39 রুল 1 and 2। সেখানে মামলা চলাকালীন কোনো একটি নির্দিষ্ট কাজ করা থেকে পক্ষকে বিরত রাখা হবে। এবার হচ্ছে রিসিভার নিয়োগ অর্ডার। রিসিভার নিয়োগটা হচ্ছে অর্ডার 40। মামলা চলাকালীন একটি বিতর্কিত বিষয়ে পরিচালনার জন্য একটি স্বাধীন ব্যক্তিকে নিয়ন্ত্রণ করা হবে। এখন একজন কাউকে নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, সে বিতর্কিত সম্পত্তি দেখাশুনো করবে, বিতর্কিত সম্পত্তিটা পরিচালনা করবে, একটা রিসিভার নিয়োগ করা হবে অর্ডার 40। তাহলে রিসিভার নিয়োগ কোন ইয়েতে হয়? অর্ডার 40-তে রিসিভার নিয়োগ হয়। এটা একটা ইন্টারলোকুটরি অর্ডারের উদাহরণ হতে পারে। এছাড়া ইন্টারলোকুটরি অর্ডারের উদাহরণ হতে পারে অর্ডার 26। সেখানে বললাম, আগেই বলেছি, কমিশন, প্রমাণ সংগ্রহের জন্য কমিশন একটা ইস্যু করা, সাক্ষীকে জিজ্ঞাসাবাদ বা প্রমাণ রেকর্ড করার জন্য বিশেষ কমিশন জারি করা যেতে পারে। এবং বাদী বিবৃতির জবাব সংশোধন অর্ডার 6 রুল 17। অর্ডার 6 রুল 17 প্লিডিং বা লিখিত জবাবে পরিবর্তনের অনুমতি দেওয়া বা না দেওয়া, সেটাও একটা ইন্টারলোকুটরি অর্ডার। প্লিডিং বা লিখিত জবাবের পরিবর্তনের অনুমতি দেওয়া বা না দেওয়া, সেটা হচ্ছে অর্ডার 6 রুল 17। তাহলে বাদীর বিবৃতি বা লিখিত জবাব, যেটা রিটেন স্টেটমেন্ট প্রতিবাদীর, ঠিক আছে, ডিফেন্ডারের লিখিত স্টেটমেন্ট, আর এখানে আমাদের বাদীর যে প্লিডিং আর ওদিকে রিটেন স্টেটমেন্ট, এই দুটোর যে চেঞ্জ করার একটা অর্ডার দেওয়া বা না দেওয়া, সেটাও একটা ইন্টারলোকুটরি অর্ডার। এটা অর্ডার 6 রুল 17 মধ্যে রয়েছে, চেঞ্জ ইন প্লিডিং। এবার হচ্ছে শুনানি মুলতবি করা, মুলতবি বা মঞ্জুর প্রত্যাখ্যান, এগুলোও ইন্টারলোকুটরি অর্ডারের উদাহরণ। আর একটা ভালো ইন্টারলোকুটরি অর্ডারের, টেম্পোরারি ইনজাংশন যেমন ইন্টারলোকুটরি অর্ডারের একটা ভালো উদাহরণ, আর একটা খুব ভালো উদাহরণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন ভরণ পোষণ। হ্যাঁ, আমাদের যে কোনো বিবাহ বা পারিবারিক মামলায় যে মামলা চলাকালীন ইন্টারিম মেনটেন্যান্স এর যে দেওয়া হয়, ইন্টারিম মেনটেন্যান্সটা অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া অবধি কিন্তু ইন্টারিম মেনটেন্যান্স দিয়ে যেতে হয়, সেটা একটা ইন্টারলোকুটরি অর্ডারের উদাহরণ। রায়ের পূর্বে ক্রোক, সেটা আগেও একবার বলেছি, রায়ের পূর্বে ক্রোক অ্যাজ পার অর্ডার 37। রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক করে রাখা হয়। যদি রায় হয়তো রায় বেরোনোর আগেই তারা সম্পত্তি বেচে পালালো, তাহলে রায়ের আগেই এটাকে সম্পত্তিটাকে কোর্ট ক্রোক করে রাখে, যাতে করে সেটাকে সে বেচে না পালাতে পারে। ঠিক আছে, তারপরে যদি দেখা যায় যে রায়টা সেই দিকেই গেল, অর্থাৎ যে কমপ্লেনেন্ট তার পক্ষেই রায়টা গেল, তাহলে পারে তখন সেই সম্পত্তিটা ক্রোক করা হচ্ছে, সেটাই বিক্রি করে যদি সে টাকা না দেয়, অপোনেন্ট যদি টাকা না দেয়, তো তাহলে সেক্ষেত্রে রায়ের পূর্বে সম্পত্তি ক্রোক করে নেওয়া যেতে পারে। এছাড়া খরচার জন্য জামানত, মানে যে খরচা চলছে তার জন্য জামানত হিসাবেও একটা ইন্টারলোকুটরি অর্ডার দেওয়া যেতে পারে। এটা হচ্ছে অ্যাজ পার অর্ডার 25, খরচার জন্য জামানত, বাদীকে আসামির খরচের জন্য জামানত প্রদানের নির্দেশ। ঠিক আছে, সেটাও একটা হতে পারে। এবার হচ্ছে চূড়ান্ত যে রায়, তার থেকে ইন্টারলোকুটরি অর্ডারের পার্থক্যটা কী আছে? হ্যাঁ, যে চূড়ান্ত রায় ইন্টারলোকুটরি অর্ডারের ব্যাপারটা হচ্ছে যে মেন পার্থক্য হচ্ছে যে এটা একটা আপিলযোগ্য না। ইন্টারলোকুটরি অর্ডার আপিলযোগ্য না, কিন্তু চূড়ান্ত রায় সেটা কিন্তু অর্ডার, সেটা কিন্তু আপিলযোগ্য। ইন্টারলোকুটরি অর্ডারটা হচ্ছে কার্যক্রম নিয়ন্ত্রণ করে, বর্তমান অবস্থা অর্থাৎ স্ট্যাটাস কো মেনটেন করে, মূল বিষয়ে পক্ষগুলোর অধিকার চূড়ান্তভাবে নির্ধারণ করে। অর্থাৎ মূল যে চূড়ান্ত রায়, সেটা পক্ষগুলোর যে অধিকার, সেটা চূড়ান্তভাবে একটা বলে দেয় যে এইটা হবে, আলটিমেটলি দিস ইজ দ্য ডিসিশন। কিন্তু ইন্টারলোকুটরি অর্ডার চূড়ান্তভাবে কিন্তু কিছু ফাইনালাইজ করে না। মামলাটাকে ইন্টারলোকুটরি অর্ডার চলতে দেয়, আর চূড়ান্ত রায় মামলাটাকে সম্পূর্ণভাবে নিষ্পত্তি করে। এদের হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। ইন্টারলোকুটরি অর্ডার মামলাটাকে চলতে দেয়, কিন্তু চূড়ান্ত রায় মামলাটাকে আলটিমেট থামিয়ে দেয়। ঠিক আছে, তার ইন্টারলোকুটরি অর্ডারটা হচ্ছে অস্থায়ী প্রকৃতির, চূড়ান্ত রায়টা অস্থায়ী না, একটা সুনির্দিষ্ট এবং সিদ্ধান্তমূলক। ঠিক আছে,
তাহলে ইন্টারলোকিউটরি অর্ডারটা মামলাটাকে চলতে দিচ্ছে, এটা কোনো ফাইনাল না, এটা আপিলেবল না। চূড়ান্ত রায়টা মামলাটাকে আর চলতে দিচ্ছে না, মামলাটা ফাইনালাইজ করে দিচ্ছে এবং সেটা আপিলেবল, এবং সেটা একদম মামলাটাকে বন্ধ করে দেয়। আপিলযোগ্য ইন্টারলোকিটরি অর্ডারের মধ্যে কিছু ইন্টারলোকিটরি অর্ডার জেনারেলি আপিলযোগ্য না, কিন্তু অর্ডার এই আমাদের সেকশান 104 নম্বর সেকশান এর অর্ডার 43 রুল 1, সেকশন 104 এবং অর্ডার 43 রুল 1, অর্ডার 43 রুল 1 অথবা সেকশন 104, এই দুটো দ্বারা ইন্টারলোকিটরি অর্ডার নির্দিষ্ট আছে, বলা আছে যে এখানে কিছু ইন্টারলোকিটরি অর্ডার আপিলযোগ্য, অর্থাৎ বেসিক্যালি ইন্টারলোকিটরি অর্ডার আপিলযোগ্য না, কিন্তু আমাদের সেকশন 104 এবং অর্ডার 43 রুল 1 কিছু ইন্টারলোকিটরি অর্ডার আপিলযোগ্য হয়, সেগুলো এখানে বলা আছে। কিন্তু একটা ডিক্রি সবসময় আপিলযোগ্য, অ্যাজ পার সেকশন 96, ডিক্রি কিন্তু সবসময় আপিলযোগ্য, কিন্তু ইন্টারলোকিটরি আপিলযোগ্য না হলেও অ্যাজ পার সেকশন 104 দেয়ার আর সাম ইন্টারলোকিটরি অর্ডার হুইচ আর অ্যাপিলেবল। ঠিক আছে, এছাড়া রিভিশন আর একটা প্রভিশন রয়েছে 115, সেকশন 115 অফ সিপিসি, এখানে রিভিশনের একটা আছে। এছাড়া রিট পিটিশন, ঠিক আছে, মানে রিট পিটিশনের মাধ্যমেও এটা ইন্টারলোকিটরি অর্ডার কিছু চেঞ্জ হতে পারে, অথবা রিভিশনের মাধ্যমেও ইন্টারলোকিটরি অর্ডারে কিছু চেঞ্জ করা যেতে পারে। তো ইন্টারলোকিটরি অর্ডার সাধারণত আপিলযোগ্য না, কিন্তু কিছু ইন্টারলোকিটরি অর্ডার আছে সেগুলো আপিলযোগ্য। সেটা আমরা কোথায় পাবো? সেটা হচ্ছে সেকশন 104 অথবা অর্ডার 43 রুল 1, সেকশন 104 অর্ডার 43 রুল 1, এখানে বলছে সাম ইন্টারলোকিটরি অর্ডারস আর অ্যাপিলেবল। ঠিক আছে, এছাড়া ইন্টারলোকিটরি অর্ডারে চেঞ্জ হতে পারে আমাদের বাই দ্য প্রভিশন অফ রিভিশন, এটা হচ্ছে সেকশন 115 অথবা রিট পিটিশনের মাধ্যমেও এই ইন্টারলোকিটরি অর্ডার কিছু চেঞ্জ হতে পারে। তাহলে আপিলযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহারিক দিক। সাধারণ নিয়ম হলো ইন্টারলোকিটরি অর্ডার আপিলেবল না, এটা মূল মামলায় মানে চলাকালীন অবস্থায় একটা রায় এবং এটা আপিলেবল না। কিন্তু সিপিসির অর্ডার 104, সিপিসি সেকশন 104 এবং অর্ডার 43 রুল 1, অর্ডার 43 রুল 1 104 নম্বর ধারা আর অর্ডার 43 রুল 1 ইন্টারলোকিটরি অর্ডার কিছু আপিলযোগ্য, এবং তারা একটা লিস্ট দিয়েছে। যেমন অর্ডার 7 রুল 10 প্লিডিং ফেরত নেওয়া, এটা একটা ইন্টারলোকিটরি অর্ডার, এটা আপিলেবল। ঠিক আছে, অর্ডার 7 রুল 10, অর্ডার 9 রুল 9 এক্সপার্টি ডিগ্রি, এর একটা ইন্টারলোকিটরি অর্ডার, এটা অ্যাপিলেবল, এক্সপার্টি ডিগ্রি, অর্ডার 9 রুল 9। ঠিক আছে, অর্ডার 9 রুল 9, এখানে একজন পার্টি আসেনি আর কি, ডিফেন্ডেন্ট আসেনি, তখন এক্সপার্টি ডিগ্রি হয়ে যায়, তো সেখানে এটা ইন্টারলোকিটরি অর্ডার হতে পারে। অর্ডার 9 রুল 9, এটা খুব ইম্পর্টেন্ট। অর্ডার 7 রুল 10, অর্ডার 9 রুল 9 আর অর্ডার 9 রুল 10 এক্সপার্টি ডিগ্রি বাতিল করতে অস্বীকার, এর অধীনে একটা আদেশ, এটাও ইন্টারলোকিটরি অর্ডার, এটা একটা অ্যাপিলেবল। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারলোকিটরি অর্ডার 39 রুল 1 and 2, রুল 2A এবং রুল 4 রুল 10 এর অধীনে একটি আদেশ, অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর, প্রত্যাখ্যান, বাতিল বা রিসিভার নিয়োগ, এগুলোর ক্ষেত্রে এগুলো আপিলেবল আছে, কিছু খুব কম ক্ষেত্রে আপিলেবল আছে। যদিও কোনো ইন্টারলোকিটরি অর্ডার 43 রুল 1-এর তালিকাভুক্ত না থাকে, তবে ক্ষতিগ্রস্ত পক্ষকে অবশ্যই চূড়ান্ত ডিগ্রির বিরুদ্ধে আপিলে একটি চ্যালেঞ্জ করার জন্য অপেক্ষা করতে হবে। অর্থাৎ যদি অর্ডার 43 রুল 1-এ এটা মেনশন করা না থাকে যে এই ইন্টারলোকিটরি অর্ডারটা অ্যাপিলেবল, তাহলে পরে সেই ইন্টারলোকিটরি অর্ডারটা যদিও প্রতিবাদীর পক্ষ পছন্দ না হয় বা কোনো পক্ষের পছন্দ না হয়, তবুও তাকে ওয়েট করতে হবে টিল দ্য ফাইনাল জাজমেন্টের আগে সে কিচ্ছু করতে পারবে। ইন্টারলোকিটরি অর্ডার যখন দেওয়া হয়েছে তা যদি মনোপুত নাও হয়, তাহলে সে আপিল করা যায় না। যদি কিনা অর্ডার 43 রুল 1-এ থাকে তবেই সেটাকে আপিল করা যায়, তাছাড়া ইন্টারলোকিটরি অর্ডারকে আপিল করা যায় না, এটা আমাদের মাথায় রাখতে হবে। তবে তারা গুরুতর অবিচার বা এখতিয়ার সংক্রান্ত ত্রুটির ক্ষেত্রে পুনর্বিবেচনা বা এখতিয়ার, সেক্ষেত্রে তারা মানে যদি দেখা যাচ্ছে যে গুরুতর অবিচার হয়ে যাচ্ছে, তাহলে অর্ডার 43 রুল 1-এ না থাকলেও সেটা রিভিশনের জন্য 115 অথবা 151 বা সংবিধানের 227 হাইকোর্টের যে এখতিয়ার রয়েছে
সেই অধীনে রিট পিটিশন করে সেটা তারা চেঞ্জ করার জন্য আবেদন করতে পারে। এবং এই ধরনের একটা কেস ল রয়েছে শাহ বাবুলাল খিমজি বনাম জয়াবেন ডি কানিয়া। শাহ বাবুলাল খিমজি আর জয়াবেন ডি কানিয়ার মধ্যে যে কেস হয়েছিল, এই কেসটা হয়েছিল 1981 সালে। এই মামলা একটা ইন্টারলোকুটরি অর্ডার এবং চূড়ান্ত অর্ডার এর মধ্যে যে সীমারেখা সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এটা বলে দিয়েছিল যে আদালত রায় দিয়েছিল যে একটা ইন্টারলোকুটরি অর্ডারটা হচ্ছে ফাইনাল কোনো অর্ডার না, চূড়ান্ত অর্ডারটা হচ্ছে একটা ফাইনাল অর্ডার। হ্যাঁ, যে আদালত রায় দেয় যদি একটি আদেশ নিজ শক্তি দ্বারা পক্ষগুলোর অধিকার নিষ্পত্তি করে বা একটি বিতর্কিত বিষয়ে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয়, তবে এটি একটি ফাইনাল জাজমেন্ট হিসাবে কনসিডার করা যেতে পারে এবং তাই এটা আপিলযোগ্য। অর্থাৎ যেটা চূড়ান্তভাবে কোনো একটা দুটো পক্ষের মধ্যে যে সমস্যা হয়েছে সেটা চূড়ান্তভাবে নিষ্পত্তি করে, তবে সেটাই হচ্ছে একটা ফাইনাল জাজমেন্ট। আর তা যদি না হয় তাহলে সেটা ইন্টারলোকুটরি অর্ডার এবং সেটা নন অ্যাপিলেবল। কিন্তু ফাইনাল জাজমেন্ট এটা হচ্ছে একটা অ্যাপিলেবল। তাহলে আমরা যদি একটা সংক্ষেপে বলি, ইন্টারলোকুটরি অর্ডার হচ্ছে একটা অন্তর্বর্তী পদ্ধতিগত এবং অস্থায়ী একটা রায়। এটা মামলা পরিচালনা করে কিন্তু এই মামলা সমাপ্তি ঘটায় না, অর্থাৎ মামলাটাকে চলতে সাহায্য করে ইন্টারলোকুটরি অর্ডার। এবং এটা সাধারণত আপিলযোগ্য না যদি না এটা অর্ডার 43 রুল 1-এর মধ্যে বিশেষ তালিকাভুক্ত থাকে। অর্ডার 43 রুল 1-এর মধ্যে থাকলে তাহলে সেই ইন্টারলোকুটরি অর্ডারগুলো আপিলযোগ্য, বাকি ইন্টারলোকুটরি অর্ডারগুলো আপিলযোগ্য না। তাহলে অর্ডার 43 রুল 1 এটা একটা মাথায় রাখতে হবে। অর্ডার 43 রুল 1-এর মধ্যে থাকলে তবেই সেই ইন্টারলোকুটরি অর্ডারগুলো আপিলেবল হবে। বাকি ইন্টারলোকুটরি অর্ডার যদি আমাদের মনোপুত না হয় তবুও টিল দ্য ফাইনাল ডিক্রি, ফাইনাল জাজমেন্ট আমাদেরকে ওয়েট করতে হবে সেই ইন্টারলোকুটরি অর্ডারের বিরুদ্ধে কিছু বলার জন্যে। এটা আপিলযোগ্য ইন্টারলোকুটরি অর্ডার। এবং কিন্তু সেই যদি ওরকম হয়েই থাকে তবু আমরা সেটা রিভিশনের জন্য কিন্তু একটা রিভিশন পিটিশন দেওয়া যায়, সেটা হচ্ছে অ্যাজ পার সেকশন 115 অথবা হাইকোর্টের রিট পিটিশনের মাধ্যমে ইন্টারলোকুটরি অর্ডারের বিরুদ্ধে যাওয়া যেতে পারে। তো ইন্টারলোকুটরি অর্ডারের বিরুদ্ধে যাওয়ার দুটো পদ্ধতি রয়েছে, তিনটে পদ্ধতি রয়েছে। এক হচ্ছে এটা যদি অর্ডার 43 এর মধ্যে থাকে, অর্ডার 43-র মধ্যে এটা মেনশন করা থাকে, তাহলে পরে সেটা সেই ইন্টারলোকুটরি অর্ডারটা আমাদের অ্যাপিলেবল হবে। অর্ডার 43 রুল 1-এর মধ্যে থাকতে হবে, তাহলে অ্যাপিলেবল। আর তা যদি না থাকে তাহলে পরে একদম মনোপুত না হলে রিভিশনের জন্য অ্যাজ পার সেকশন 115 করা যেতে পারে। এছাড়া হাইকোর্টের রিট পিটিশনের মাধ্যমেও ইন্টারলোকুটরি অর্ডার 227 মাধ্যমেও কিন্তু ইন্টারলোকুটরি অর্ডারে অনেক করা যেতে পারে। তাহলে ইন্টারলোকুটরি অর্ডার সাধারণত আপিলযোগ্য না, এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা যেটা দেখলাম ইন্টারলোকুটরি অর্ডার একটা ইন্টারমিডিয়েট একটা অর্ডার। ইন্টারলোকুটরি অর্ডার এটা কোনো ফাইনাল অর্ডার না, এটা জেনারেলি নন অ্যাপিলেবল। ফাইনাল অর্ডারটা একটা যে কোনো কেসকে শেষ করে দেয়, আলটিমেট চূড়ান্ত নিষ্পত্তি করে। ইন্টারলোকুটরি অর্ডার কোনো চূড়ান্ত নিষ্পত্তি করে না, বরং এটা একটা স্ট্যাটাস কো মেনটেন করতে সাহায্য করে অ্যাজ পার টেম্পোরারি ইনজাংশন অফ অর্ডার 39 রুল 1 and 2। অথবা ইন্টারলোকুটরি অর্ডারটা হয়তো কোনো কমিশন একটা রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করতে পারে, কোনো কমিশন নিয়োগ করতে পারে, কোনো রায়ের পূর্বে কোনো সম্পত্তি ক্রোক করে রাখতে পারে, খরচার জন্য জামানত রাখতে পারে, অথবা খোরপোশের মামলাতে ইন্টারিম মেনটেন্যান্স দিতে পারে। এই রকম জিনিসগুলোর ক্ষেত্রে ইন্টারলোকুটরি অর্ডার দেওয়া হয় এবং এটা কোনো ফাইনাল জাজমেন্ট নয়, এটা আমাদের জাজমেন্ট চলতে সাহায্য করে। এই হচ্ছে ইন্টারলোকুটরি অর্ডার, এটা নন অ্যাপিলেবল, আপিল করা যায় না। ফাইনাল জাজমেন্ট কিন্তু অ্যাপিলেবল।